ব্রেকিং নিউজ, এইমাত্র গ্রেফতার মোস্তফা সারোয়ার ফারুকী। কোথায় এবং কিভাবে গ্রেফতার তা না থাকতেছে আজকের ভিডিওতে বিস্তারিত। শিল্পকলা একাডেমির কাজে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও উপদেষ্টার হস্তক্ষেপের অভিযোগ এনে বাংলাদেশ মহাপরিচালকের পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন নাট্য ব্যক্তিত্ব সৈয়দ জামিল আহমেদ। একদিন পর তার জবাব দিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকী। ফেসবুক স্ট্যাটাসে তিনি দাবি করেছেন, জামিল আহমেদের বলা অনেকগুলো কথা সত্য নয়। পাশাপাশি তার ম্যানেজারিয়াল ক্যাপাসিটি নিয়েও প্রশ্ন তোলেন সংস্কৃতি উপদেষ্টা। শিল্পকলা একাডেমি থেকে তাকে টাকা দিতে হবে, কারণ তার খুব দরকার। সে একটা প্রজেক্ট করছে, সেই প্রজেক্টে আমি বলছি না সেখানে টাকা পয়সা কোনো কিছু সেখান থেকে কেটে শুরু করেছে 100 কোটি টাকা, আর এমন ভাবে বিতরণ করছে মনে যেন টাকাটা তার বাপের সম্পত্তি। অবৈধভাবে চাঁদাবাজি করতে গিয়ে ফেঁসে গেলেন সাংস্কৃতিক উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকী। অর্থ আত্মসাতের দায়ে গ্রেফতার হলেন মোস্তফা সারোয়ার ফারুকী। 5 আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর সর্বপ্রথম কোনো উপদেষ্টা নিয়োগের সময় আলোচনা হলে সেটি হবেন সাংস্কৃতিক উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকী। জনগণের বাধার পরেও তাকে নিয়োগ দেওয়া হলেও তার কর্মকাণ্ড এখন প্রশ্নবিদ্ধ। অযোগ্য লোককে ক্ষমতায় বসালে যা হয় আর কি, তার প্রমাণ দিলেন এই উপদেষ্টা। গত 2 দিন আগে হঠাৎ করে পদত্যাগ করেন শিল্পকলার মহাপরিচালক জামিল আহমেদ। সে সময় তিনি দাবি করেন কোনো কারণ ছাড়াই তার কাছে সংস্কৃতি উপদেষ্টা ফারুকী টাকা দাবি করেন এবং সেই টাকা তাকে কোনো লিখিত কাগজ ছাড়াই দিতে হবে, এমনটাই দাবি করেন। এছাড়া শিল্পকলায় অপ্রয়োজনীয়ভাবে হস্তক্ষেপ করেন উপদেষ্টা ফারুকী, যেটি মানতে পারেনি শিল্পকলার মহাপরিচালক। আর তার কারণেই প্রকাশ্যে পদত্যাগের ঘোষণা দেন শিল্পকলার মহাপরিচালক জামিল আহমেদ। আর তার হঠাৎ পদত্যাগের পরেই মুখ খুলতে শুরু করেন সাংস্কৃতিক ব্যক্তিবর্গ। তাদের দাবি কোনো যোগ্যতা ছাড়া অযোগ্য লোককে ক্ষমতায় বসালে তো এমনই হবে। এই চাঁদাবাজ উপদেষ্টাকে অনতিবিলম্বে গ্রেফতার করতে হবে। কোনো কারণে উপদেষ্টা হয়েও তিনি চাঁদাবাজি করবেন। মোস্তফা সারোয়ার ফারুকীকে নিয়োগের সময় জনগণ যেটি ধারণা করেছিল সেটিই এবার প্রমাণ হলো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এইমাত্র গ্রেপ্তার সাংস্কৃতিক উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকী। তো বন্ধুরা, এই উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকী কোথায় থেকে এবং কিভাবে গ্রেপ্তার হলেন তা নিয়ে থাকতেছে আজকের ভিডিওতে বিস্তারিত। এবং এই মোস্তফা সারোয়ার ফারুকী কিভাবে গ্রেপ্তার হলেন তা জানলে আপনি ইতিমধ্যে অবাক হতে বাধ্য। তো বন্ধুরা, সেই সাথে জানতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট আসলে কোন দিকে যাচ্ছে। চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়িয়ে আপনাদের মূল্যবান সময়টি আমি নষ্ট করতে চাই না, সরাসরি আজকে আমি চলে যাব মূল ভিডিওতে। আর সেখানে আজকে আমরা দেখব সত্যি সত্যি কি এই সাংস্কৃতিক উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকী গ্রেপ্তার নাকি এটা গুজব ছিল। শিল্পকলা একাডেমি থেকে তাকে টাকা দিতে হবে, কারণ তার খুব দরকার। সে একটা প্রজেক্ট করছে, সেই প্রজেক্টে আমি বলছি না সেখানে টাকা পয়সা কোনো কিছু সেখান থেকে কেটে শুরু করেছে 100 কোটি টাকা, আর এমন ভাবে বিতরণ করছে মনে যেন টাকাটা তার বাপের সম্পত্তি। অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকীর বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে। কোনো রকম কাগজপত্র ছাড়াই বাংলাদেশ শিল্পকলা একাডেমি থেকে টাকা চাইতেন ফারুকী। এমনকি টাকা দিতে রাজি না হওয়ায় শিল্পকলা একাডেমির ডিজিকে হুমকি দিয়েছেন তিনি। ফলে ফারুকী নিয়ে ইমেজ সংকটে পড়েছে উপদেষ্টা পরিষদ। অন্তর্বর্তী সরকার গঠনের 7 মাসের মাথায় এই প্রথম কোনো উপদেষ্টার বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ উঠল। বাংলায় একটা প্রবাদ আছে, এক বালতি দুধ নষ্ট করতে 1 ফোঁটা চুনায় যথেষ্ট। একটু দেরিতে হলেও মোস্তফা সারোয়ার ফারুকীর বেলায়ও তাই ঘটল। ফারুকীকে যখন সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা করা হলো তখন দেশব্যাপী আন্দোলন হয়েছিল, কিন্তু সবার প্রতিবাদ উপেক্ষা করেই তাকেই উপদেষ্টা করা হয়েছিল। অযোগ্য ব্যক্তিদের উপদেষ্টা বানালে যা হয় এবার তাই হলো। কত টাকা চাঁদা দাবি করেছিলেন ফারুকী? এবার কি তাহলে উপদেষ্টা পরিষদ থেকে বহিষ্কার হচ্ছেন ফারুকী? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। কোনো রকম প্রমাণাদি উপস্থাপন ছাড়া শিল্পকলা একাডেমি থেকে টাকা চাওয়ার বিষয়টি ছিল চাঁদাবাজির পর্যায়ে। ফলে এরকম অনৈতিক আবদার মেটাতে মোটেও রাজি ছিলেন না প্রতিষ্ঠানটির মহাপরিচালক। এ কারণেই সৈয়দ জামিল আহমেদ স্বেচ্ছায় শিল্পকলা একাডেমির মহাপরিচালকের পদ ছাড়েন। এ পটভূমিতে উপদেষ্টা ফারুকী দাবি করেছেন মহাপরিচালকের অভিযোগ সত্য নয়। গেল শুক্রবার সন্ধ্যায় নাট্যোৎসবের সমাপনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সৈয়দ জামিল আহমেদ আচমকা পদত্যাগের ঘোষণা দিয়ে উপস্থিত সবাইকে চমকে দেন। তিনি মঞ্চে থাকাকালে শিল্পকলা সচিব মোহাম্মদ ওয়ারেস হোসেনের কাছে পদত্যাগপত্র জমা দেন। মহাপরিচালক
তার বক্তব্যে সরাসরি সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকীর বিরুদ্ধে শিল্পকলা একাডেমিতে অযাচিত হস্তক্ষেপের অভিযোগও তোলেন। সৈয়দ জামিলের পদত্যাগের ঘটনায় শনিবার নানা প্রতিক্রিয়া জানিয়েছেন সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজন। তারা বলেছেন, উপদেষ্টা কেন টাকা চাইলেন তা তদন্ত করতে হবে। যদি সেটি অবৈধভাবে হয়ে থাকে তাহলে আমরা সবাই ফারুকীর পদত্যাগ এবং তার শাস্তির জন্য রাজপথে নামব। শিল্পকলা একাডেমিতে নাট্যোৎসবের সমাপনী অনুষ্ঠানে পদত্যাগের ঘোষণার পর শুক্রবার রাত 9:30টার দিকে উপস্থিত ভক্ত অনুরাগীরা সৈয়দ জামিল আহমেদকে ঘিরে ধরেন। এ সময় কে টাকা চেয়েছেন জানতে চাইলে জামিল আহমেদ সরাসরি বলেন, উপদেষ্টা। তিনি বলেন, 10 থেকে 15 দিন আগে উপদেষ্টা ফারুকী আমার কাছে চেক চাই, কোনো রকম চিঠি ছাড়া। শিল্পকলা একাডেমি থেকে তাকে টাকা দিতে হবে, কারণ টাকা নাকি তার খুব দরকার। সে নাকি একটা প্রজেক্ট করছে। আমি বলছি, না, সে টাকা নিয়ে দুর্নীতি করছে। সে চিঠি ছাড়া কেমন করে টাকা চায়? তিনি আরও বলেন, আমি যখন বলেছি না, আমাকে চিঠি দেন, চিঠি ছাড়া কোনো টাকা দেব না, সে তখন আমাকে বলে, আমি আপনাকে শ্রদ্ধা করেছি অনেক, আর করব না। অর্থাৎ টাকা দিতে রাজি না হওয়ায় এক প্রকার হুমকি দেন ফারুকী। শুক্রবার রাতে একটি বিবৃতি দেন সৈয়দ জামিল। এতে তিনি পদত্যাগের কারণ হিসেবে উপদেষ্টা ও মন্ত্রণালয়ের অযাচিত হস্তক্ষেপ, আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রতার জটিলতা, একাডেমির সচিবকে ফোকাল পার্সন হিসেবে মনোনীত করে মহাপরিচালকের বিধিসম্মত দায়িত্ব পালনে বাধা, বাজেট কেটে নেওয়া, শিল্পকলার ভেতর থেকে নথি গায়েব করা, একাডেমির ভেতরে বিভিন্ন কর্মকর্তাকে প্ররোচিত করে কাজের পরিবেশ ব্যাহত করা এবং দুর্নীতিবাদ চক্রের নানা অপতৎপরতার কথা জানিয়েছেন। বিবৃতিতে তিনি বলেন, আমি গত 9 সেপ্টেম্বর মহাপরিচালক পদে দায়িত্ব নেই। উল্লেখ্য, শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদে আমাকে দায়িত্ব নেওয়ার জন্য তৎকালীন সংস্কৃতি উপদেষ্টার পক্ষ থেকে অনুরোধ করা হলে আমি বলেছিলাম, শিল্পকলা একাডেমি আইন অনুযায়ী একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে যাতে কাজ করতে পারে সে লক্ষ্যে মন্ত্রণালয়ের অযাচিত হস্তক্ষেপ রোধ করতে হবে। আমি একাডেমির ভিশন ও মিশন সংবলিত স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী একটি পরিকল্পনা উপস্থাপন করি। তৎকালীন উপদেষ্টা ও সচিবালয়ের সব ঊর্ধ্বতন কর্মকর্তা আমার প্রস্তাব ও কর্মপরিকল্পনায় তখন সম্মত হয়েছিলেন। তিনি বলেন, তাদের সম্মতি ও প্রতিশ্রুতির ভিত্তিতে আমি দায়িত্ব নিতে সম্মত হই। তবে উপদেষ্টা বদলে ফারুকীকে উপদেষ্টা করার পর থেকে আমার সব বিধি সম্মত কাজে নীতি বহির্ভূত পদ্ধতিতে বারংবার হস্তক্ষেপ শুরু হয়। একাডেমির সব কর্মকাণ্ড উদ্দেশ্যমূলকভাবে বন্ধ করে দেওয়ার প্রচেষ্টা চালানো হয়। সৈয়দ জামিল বলেন, একটি ভিডিও নির্মাণের জন্য লিখিত চিঠিপত্র ছাড়া উপদেষ্টার পক্ষ থেকে টাকার জন্য চাপ দেওয়া হলে আমি তা দিতে অপারগতা প্রকাশ করি। বর্তমানে একাডেমির ভেতরে বিভেদ সৃষ্টির হীন প্রচেষ্টা লক্ষ্য করছি। এই অবস্থায় চারিদিকে ঘিরে থাকা চক্রের সঙ্গে আপোষ করে আমার পক্ষে শিল্পকলা একাডেমির মহাপরিচালকের দায়িত্ব পালন সম্ভব নয়, বিধায় আমি পদত্যাগ করেছি। এদিকে গতকাল দুপুরে এক ফেসবুক স্ট্যাটাসে সৈয়দ জামিল আহমেদের অনেক অভিযোগ ডাহা মিথ্যা বলে দাবি করেছেন উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে ফারুকী লিখেছেন, এইটুকু আপাতত বলে রাখি, ওনার বলা অনেকগুলো কথা পুরো সত্য নয়, অনেকগুলো কথা ডাহা মিথ্যা এবং কিছু কথা পরিস্থিতি ডিল না করতে পারাজনিত হতাশা থেকে বের হয়ে আসা বলে মনে হচ্ছে। আমার বিস্তারিত লেখা হয়তো ওনাকে বিব্রত করতে পারে, কিন্তু আমাকে আপনি এমন এক পরিস্থিতির মুখোমুখি দাঁড় করিয়েছেন যেখানে আমাকে বিব্রতকর হলেও সত্য বলতে হবে। সংস্কৃতি উপদেষ্টা মন্ত্রণালয় ও তার নিজের বক্তব্য পুরোপুরি উপস্থাপনের জন্য কিছুটা সময় চেয়েছেন। শিল্পকলা একাডেমি পরিচালনায় মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ তার সহকর্মীদের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তুলতে পারেননি উল্লেখ করে ফারুকী বলেন, ভালো শিল্পী হওয়া আর আমলাতন্ত্রকে কনফিডেন্সে নিয়ে প্রতিষ্ঠান চালানো দুই রকম আর্ট। দ্বিতীয় কাজটা করবার জন্য লাগে ধৈর্য এবং ম্যানেজারিয়াল ক্যাপাসিটি। কলিগদের বুলিং না করে ভালোবাসা এবং শ্রদ্ধা দিয়ে অনেক কাজ আদায় করে নেওয়া যায়। পাশাপাশি সরকারি প্রতিষ্ঠানে কাজ করতে গেলে যে কম্পোজার লাগে সেটার সাথে কোনো একটা থিয়েটার দলে নির্দেশনা দেওয়ার টেম্পারামেন্ট এক না। আমার ফিল্ম ইউনিটে আমি যা করতে পারি
একটা সরকারি প্রতিষ্ঠানে আমি তা করতে পারি না। স্ট্যাটাসে তিনি জামিল আহমেদের পদত্যাগপত্রটি গৃহীত হতে যাচ্ছে বলে ইঙ্গিত দিয়েছেন। দেশে এক ধরনের সংকট চলছে উল্লেখ করে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাধারণ সম্পাদক কামাল বায়েজিদ বলেন, সৈয়দ জামিল আহমেদ নাটকের মানুষ। আমরা চাই তার মাধ্যমে বাংলাদেশ শিল্পকলার কাজ সুন্দরভাবে চলমান থাকুক। তিনি কেন রিজাইন করেছেন এ বিষয়ে কনফিউজড, তবে এটি দুঃখজনক ঘটনা। তিনি শিল্পের মানুষ, সংশোধন করা যায় না এমন কিছু নেই। আমরা মনে করি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও শিল্পকলা একাডেমি কর্তৃপক্ষ বসে আলোচনার মাধ্যমে সুন্দর একটা সমাধানে পৌঁছাবে। সংস্কৃতিকে বিকাশমান করতে হলে সংস্কৃতি মন্ত্রণালয় ও শিল্পকলাকে একযোগে কাজ করতে হবে। উল্লেখ্য, মোস্তফা সরওয়ার ফারুকীর উপদেষ্টা হবার কোনো যোগ্যতাই নেই বলে মনে করেন অনেকেই। তিনি ছিলেন চরম লেভেলের তেলবাজ। কখনো তিনি বিএনপি, আবার কখনো তিনি আওয়ামী লীগের দোসর ছিলেন। হাসিনা থেকে বিভিন্ন সুবিধা আদায়ের জন্য তিনি শেখ মুজিবকে নিয়ে তেলবাজি করেছেন। এক পর্যায়ে আর্থিক কিছু বিষয় নিয়ে হাসিনার সাথে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন। শুধুমাত্র এই একটি কারণেই তাকে উপদেষ্টা করা হয়, যেটি ছিল সম্পূর্ণ একটি ভুল সিদ্ধান্ত। এর আগে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকীকে পদত্যাগ করতে বাধ্য করা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। ক্ষমতার মসনদে বসে ফারুকী সহ বিতর্কিতদের উপদেষ্টা বানানো হচ্ছে অভিযোগ করে ফয়জুল করিম বলেন, ফারুকীকে কোনো যোগ্যতা ও কোন গুণে উপদেষ্টা করা হলো তা আমার প্রশ্ন। যদি ফারুকীকে পদত্যাগ করতে বাধ্য না করা হয় তাহলে কর্মসূচি দেওয়া হবে। এরপরে আরও কয়েকবার ফারুকীকে নিয়ে তিনি সোচ্চার হয়েছিলেন, কিন্তু কোনো কাজ হয়নি। এছাড়াও হেফাজতে ইসলাম বাংলাদেশের ঢাকা মহানগর সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব ও সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হক এক বিবৃতিতে বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরওয়ার ফারুকীকে অন্তর্ভুক্ত করায় আমরা হতবাক হয়েছি। তিনি শাহবাগী নাস্তিক্যবাদীদের দোসর। দেশের আধ্যাত্মিক রাহবার হেফাজত আমির শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইকে তেতুল হুজুর বলে ব্যঙ্গ করে চরম ধৃষ্টতা দেখিয়েছেন তিনি, যা ক্ষমা করা যায় না। সুপ্রিয় দর্শক, উপদেষ্টা পরিষদ যেখানে দেশকে এগিয়ে নেওয়ার পরিকল্পনায় ব্যস্ত, সেখানে ফারুকী আছেন অবৈধভাবে নিজের আখের। আসসালামু আলাইকুম। আওয়ামী লীগ সরকারের সময় আমরা তো অনেক ধরনের সার্কাস দেখেছি, কিন্তু গত 7 মাস যেতে না যেতেই অন্তর্বর্তী সরকারের যে পরিমাণ সার্কাস আমরা দেখছি তাতে মনে হচ্ছে অনেক কিছুতেই রেকর্ড সৃষ্টি করা হচ্ছে। মোস্তফা সরওয়ার ফারুকী, যাকে উপদেষ্টা পরিষদের নিয়োগ দেয়া থেকে শুরু করে, যার প্রসঙ্গে অনেক ধরনের আপত্তি ছিল, অনেক ধরনের বাধা ছিল, তারপরেও তিনি টিকে আছেন। কিন্তু এখন তার বিরুদ্ধে যে অভিযোগটি খোদ শিল্পকলা একাডেমির মতন প্রতিষ্ঠানের মহাপরিচালক তুললেন, ডক্টর সৈয়দ জামিল আহমেদ, তার বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ তুলেছেন। তিনি তার কাছে টাকা চেয়েছেন কোনো ধরনের চেক ছাড়া, কোনো ধরনের প্রমাণপত্র ছাড়া। মোস্তফা সরওয়ার ফারুকী সৈয়দ জামিল আহমেদের কাছে টাকা চেয়েছেন শিল্পকলা একাডেমির। এটা কত বড় গুরুতর অপরাধ, এটি কি সরকার বুঝতে পারছে? যদিও মোস্তফা সরওয়ার ফারুকী অস্বীকার করেছেন ডক্টর সৈয়দ জামিল আহমেদ মিথ্যা কথা বলেছেন, ডাহা মিথ্যা কথা বলেছেন, এমনটাই তিনি দাবি করেছেন তার ফেসবুক স্ট্যাটাসে, সেটি পরে জানাচ্ছি। মোস্তফা সরওয়ার ফারুকী নিঃসন্দেহে একজন ভালো চলচ্চিত্র নির্মাতা, বিজ্ঞাপন নির্মাতা, নাট্য নির্মাতা, কোনো ভুল নেই। আমি সেই জায়গা থেকে তাকে পছন্দ করি। কিন্তু আমাদের সংস্কৃতির মৌলিক জায়গাগুলোতে তিনি কোথায় কাজ করেছেন, কি এমন অবদান রয়েছে দেশের চলচ্চিত্র অঙ্গন অথবা সাহিত্য অঙ্গনে যে তিনি সংস্কৃতি উপদেষ্টা হয়ে গেলেন? রাজনৈতিক সরকারের উপদেষ্টা, মানে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা হলে তো কোনো কথা ছিল না। রাজনৈতিক সরকারে যারা রাজনীতি করেন, যারা তেলবাজ করেন বা সরকার প্রধানের বা দলীয় প্রধানের কাছাকাছি থাকেন, তারা কোনো ধরনের হিসাব নিকাশ ছাড়াই মন্ত্রী পদমর্যাদায় অভিষিক্ত হয়ে ওঠেন, অভিষিক্ত হন। কিন্তু শুরু থেকেই তাকে নিয়ে এই বিতর্কটা ছিল। আমি সব বাদ দিলাম,
যা কিছু এই 7 মাসে হলো তার কোনো দায় দায়িত্ব কি মোস্তফা সরোয়ার ফারুকী নিয়েছেন? এবং তার অ্যাটিটিউড, তার যে মানসিকতা, সেটি সম্বন্ধে অনেকেই প্রশ্ন তুলেছেন। এর মধ্যে 21শে পদক প্রদান অনুষ্ঠানে দেশের অন্যতম একজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, দার্শনিক, অথবা আমরা সরাসরি বলে ফেলতে পারি যে শ্রদ্ধার পাত্র, সলিমুল্লাহ খান। সলিমুল্লাহ খান যখন 21শে পদক নিতে গেলেন, এইবার তিনি 21শে পদক পেয়েছেন। সামনে বসা ছিলেন প্রধান উপদেষ্টা, সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা, খুব স্বাভাবিক থাকবেন, পিছনের সবাই সারিবদ্ধভাবে দাঁড়ান। কিন্তু একজন পুত্র সন্তান তুল্য কোনো বিবেকবান মানুষ যদি হয়ে থাকেন, তিনি সলিমুল্লাহ খান মানুষদের সামনে বসে থাকেন কিভাবে? যারা পদক পেয়েছেন তারা পিছনে দাঁড়িয়ে আছেন, ফটো সেশন চলছে। এর আগে তো আমরা কোনো প্রধানমন্ত্রীকে দেখেছি, তাই না? এই 21শে পদক অনুষ্ঠানেই যিনি সেই অনুষ্ঠানের প্রধান অতিথি, অথচ সেখানে তার একজন শিক্ষক উপস্থিত আছেন, তাকে উঠে গিয়ে পায়ে হাত দিয়ে সালাম করতে দেখেছি। তো আমি সরাসরি বলি, যাকে আমরা ফ্যাসিস্ট বলি, আমরা স্বৈরাচার বলছি, দেশ ছেড়ে পালিয়ে গেছেন, সেই শেখ হাসিনার কথা বলছি। তিনি তো ডক্টর অধ্যাপক আনিসুজ্জামানকে পায়ে হাত দিয়ে সালাম করতেন। এবং এই 21শে পদক অনুষ্ঠানেই, 21 পদক প্রদান অনুষ্ঠানেই তার এই ধরনের দৃশ্য আমরা দেখেছি। এটা তো ভক্তির ব্যাপার, শ্রদ্ধার ব্যাপার। সেখানে অধ্যাপক সলিমুল্লাহ খান পেছনে দাঁড়িয়ে থাকেন আর ভাবের সাথে ছবিতে পোজ দেন মোস্তফা সরোয়ার ফারুকী। এর থেকেই একজন মানুষের মানসিকতা, রুচি সম্পর্কে বোঝা যায়। এবং সলিমুল্লাহ খান তার পরে কিন্তু তার কাছে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি কিভাবে দাঁড়িয়ে থাকলেন? মোস্তফা সরোয়ার ফারুকী যেখানে বসে আছেন, হতে পারেন তিনি মন্ত্রী, পদমর্যাদা, উপদেষ্টা, তিনি বলেছেন, খুব সুন্দর উত্তরটি দিয়েছেন, আমার সামনে যারা বসেছিলেন তারা ক্ষমতার প্রতীক। ঠিক তাই, ক্ষমতার প্রতীক হয়ে উঠলে এমনটাই ঘটে। যেমন তিনি ক্ষমতার প্রতীক হয়ে উঠেছেন মোস্তফা সরোয়ার ফারুকী। এর আগে অনেক ধরনের বড় বড় কথা বলতেন দেশের সাহিত্য অঙ্গন নিয়ে, দেশের চলচ্চিত্র অঙ্গন নিয়ে, কিন্তু দেশের সংস্কৃতির উপরে যে আগের পরে আঘাত পড়ছে এই সরকারের সময়, যে পরিমাণে একের পর এক আঘাত হানা হচ্ছে, তার বিষয়ে কি সুষ্ঠু কোনো ব্যবস্থা বা কোনো উদ্যোগ তার পক্ষ থেকে আমরা দেখেছি? সাময়িকভাবে হয়তো কোনোটি জোড়াতলে দিয়ে ম্যানেজ করার চেষ্টা করা হয়েছে। এই 21শে বইমেলাকে নিয়ে যা কিছু ঘটে গেল, নারীদের অত্যাবশ্যকীয় যে অনুষঙ্গটি, স্যানিটারি ন্যাপকিন একটি প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফ্রি দেওয়া হতো, সেখানে মৌলবাদীদের আপত্তির মুখে সেটি তুলে নেওয়া হলো। যদিও বাংলা একাডেমি সেটি পরবর্তীতে তারা নিজেরাই সেটি দিয়েছে বিনা পয়সায়। হয়েছে তো তসলিমা নাসরিনের বই, যেসব বই নিষিদ্ধ নয় সেগুলো বিক্রি করাকে কেন্দ্র করে কি তুলকালাম কাণ্ড ঘটলো আমরা দেখলাম না? এবং সেখানে 24-এর স্মৃতি কর্নার থাকে, 71-এর স্মৃতি কর্নার থাকে না। সেখানে 24-এর শহীদদের প্রতি 24-এর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয় কবিতা উৎসবে, কিন্তু 71-এর শহীদদের প্রতি বা 52 ভাষার শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয় না। এত তুমুল বিতর্কিত কর্মকাণ্ড চলছে। আঙুল তুলতে পেরেছেন মৌলবাদীদের বিরুদ্ধে মোস্তফা সরোয়ার ফারুকী? পারেননি তো, তিনি এবার বড় বড় কথা বলেন। যাই হোক, এখন বিষয় হচ্ছে তার বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। লালন উৎসব বন্ধ হয়ে যায়, আমাদের বসন্ত উৎসব বন্ধ হয়ে যায়, কিছুই না। তিনি বলেন যে এগুলো আগেও ঘটেছে, এখন ঘটছে। আগে ঘটেছে তার প্রতিবাদ আমরা করেছি, এখন কেন ঘটবে? আর আগেরটা দিয়ে কি বর্তমানটা জায়েজ করা যাবে? আর আগে কতটুকু ঘটেছে, এখন কতটুকু ঘটছে? তিনি বলেছেন আগের চেয়ে কম ঘটছে, প্রশ্নই ওঠে না। সংখ্যা দিয়ে বুঝিয়ে দেব, দেখিয়ে দেব আগের চেয়ে কতটা বেশি ঘটছে এখন। সৈয়দ জামিল আহমেদ যে অভিযোগগুলো তুলেছেন সে বিষয়ে কথা বলে তিনি বলেছেন যে অযাচিতভাবে শিল্পকলা একাডেমির উপরে হস্তক্ষেপ করছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা। এবং তিনি গত শুক্রবার একটি নাট্য উৎসবের সমাপনী সময়টিতে
তিনি পদত্যাগের ঘোষণা দিয়েছেন, সচিবের কাছে পদত্যাগপত্র দিয়েছেন এবং তিনি বলেছেন যে আমি অযাচিত হস্তক্ষেপ মেনে নিতে পারছি না। সরাসরি মোস্তফা সরোয়ার ফারুকীকে উদ্দেশ্য করে তিনি এই কথা বলেছেন এবং তার কাছে টাকা চাওয়া হয়েছিল। তিনি বলেছেন আমি টাকা দেব, চেক দিন। তিনি চেক দিবেন না। তিনি চেক না দিয়ে কি বললেন যে আপনার প্রতি আমার শ্রদ্ধা নষ্ট হয়ে যাচ্ছে। আরে বাবা, কোনো ফর্মালিটিস থাকবে না, মন্ত্রণালয় থেকে টাকা চাওয়া হবে, শিল্পকলা একাডেমির কাছে কোনো ধরনের চেক দেওয়া হবে না। এটা কি ধরনের কথা? আর সেটা না করলে নাকি তিনি শ্রদ্ধার আসনটি হারাবেন। এবং এটা সত্য কথা যে বাজেট অ্যালোকেট করা হয়েছিল শিল্পকলা একাডেমির প্রতি, তার চেয়ে বেশি টাকা চেয়েছিলেন ডক্টর সৈয়দ জামিল আহমেদ। সেই টাকাটি তিনি দিয়ে চাননি, এই জন্য তার মনোবেদনা। এটা হতে পারে, এটি হতে পারে, কিন্তু আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে অনেক কিছু হয়। এখন ডক্টর সৈয়দ জামিল আহমেদ প্রকাশ্যে যে কথাগুলো বলেছেন, তার বিপরীতে ফারুক কি বলছেন, মোস্তফা সরোয়ার ফারুকী তার ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন। এইটুকু আপাতত বলে রাখি, ওনার বলা অনেকগুলো কথা পুরো সত্য নয়, অনেকগুলো কথা ডাহা মিথ্যা। কিছু কথা পরিস্থিতি ডিল না করতে পারা জনিত হতাশা থেকে বের হয়ে আসা বলে মনে হচ্ছে। এবং তিনি এরকম মন্তব্য করেছেন যে ডক্টর সৈয়দ জামিল আহমেদ নাকি সহকর্মীদের সাথে ভালো ব্যবহার করতে পারতেন না, তিনি ভালো সম্পর্ক গড়ে তুলতে পারেননি শিল্পকলা একাডেমির যারা স্টাফ রয়েছে তাদের সাথে, এবং কোনো প্রতিষ্ঠানে, সরকারি প্রতিষ্ঠানে কাজ করতে যে যোগ্যতা লাগে সেই যোগ্যতা আর একটা নাট্য দল নির্দেশনা দেওয়া একই যোগ্যতা কথা বিষয় নয়। হতে পারে, কিন্তু ডক্টর সৈয়দ জামিল আহমেদ সবার সাথে ভালো সম্পর্ক রাখতে পারবেন না, এই কথা আমাদের কাছে বিশ্বাসযোগ্য নয়। এবং যে রেকর্ডটি মোস্তফা সরোয়ার ফারুকী তিনি নিজেই স্থাপন করলেন যে 7 মাসের মধ্যে প্রথম কোনো উপদেষ্টার বিরুদ্ধে এই ধরনের সরাসরি অভিযোগ, শুধু অন্ধ্রপ্রদেশ সরকার নয়, আমরা এর আগে যত রাজনৈতিক সরকার দেখেছি তার মধ্যে আমার ধারণা, আমার যতটুকু মনে পড়ে, আওয়ামী লীগ গত 15 বছরে একমাত্র শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন মোতাহার হোসেন, তার বিরুদ্ধে সম্ভবত ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছিল। এটা সত্য কথা যে আওয়ামী লীগের মন্ত্রী এমপিরা তো অনেকেই, সবার কথা বলছি না, সীমাহীন দুর্নীতি করেছে, এটি তার বলা অপেক্ষা রাখে না। কিন্তু আমি বলছি সরাসরি অভিযোগ যেভাবে এক মোতাহার হোসেনের বিরুদ্ধে উঠেছিল, আর ফারুকের কথা মনে পড়ে গেল বা এসে যায় এক্সাম্পল হিসেবে। বেশ কয়েকটি অভিযোগ করেছেন, পাবলিকলি অভিযোগ করেছেন, এমন না যে প্রেস মিটে সেগুলো বলেছেন, সেই কথাগুলো লিক হয়ে যায়। লিক হওয়াটা এমন ভয়ঙ্কর যে আপনারা নিশ্চয়ই জানেন যে, এবং দেখেছেনও যে এই যে বিষয়গুলো নিয়ে আমাদের মতো মানুষ, মধ্যবিত্ত আমরা যারা রাজনীতি করি না কিন্তু সমস্ত রাজনৈতিক সচেতনতা রেখে কথা বলার চেষ্টা করি, সেই জায়গায় জুলাই বিপ্লবে কি হয়েছিল, বেশ কিছু বিষয় লিক হয়ে গেছিল। অর্থাৎ যখন ওই যে পুলিশটা বলছিলেন যে স্যার একটা মারি একটাই মরে আর ডিজায় না, এগুলো কিন্তু কোনো প্রেস মিটে বা কোনো রকম অফিসিয়াল ফুটেজ না, খুবই লিক ফুটেজ। সো ওই লিক ফুটেজগুলো ক্রোধ তৈরি করে কেমন যে তার মানে কি ঘটনা এতদূর গড়িয়েছে। এরপর থেকে এরকম কিছু ভিডিও দেখার পর থেকে কিন্তু আমরা প্রচণ্ড পরিমাণে খুব স্বাভাবিকভাবে গণহত্যার বিরুদ্ধে আমরা সোচ্চার হই এবং এর বিরুদ্ধে অবস্থান এবং এই যে যা হলো সবকিছু নিয়ে বিবেকের জায়গায় অবশ্যই মনে হয়েছে যে না, বিবেকের জায়গায় এই বিষয়গুলো নিয়ে কথা বলা উচিত। সো ঠিক ওই রকম একটা ভিডিও লিক হয়েছে। ভিডিও লিক কেমন, উনি পাবলিকলি বলেছেন, এমন না যে উনি বুঝতেন না যে ওখানে মোবাইল ক্যামেরার যুগে কোনো কিছু 5-6 জনের ভেতরে বা একটা ভিড়ের ভেতরে কথা বলা মানে কখন কে আপনাকে ক্যাপচার করবে, কিভাবে ক্যাপচার করবে, সেটি আপনি আপনার একদম অবর্তমানে বা বেখেয়ালে আপনি পেয়ে যাবেন। কিংবা এমনও হতে পারে যেহেতু তিনি নাটক মঞ্চেই পদত্যাগপত্র দিয়েছেন, সুতরাং এরপরে নেমে এসে যে আনঅফিসিয়াল কথাবার্তাগুলো বলছিলেন, সো ওই কথাগুলো যাতে ছড়িয়ে পড়ুক সেটি তার একেবারেই থাকে না যে আমি বলছি না যে আমি এটি অফিসিয়ালি বলছি, কিন্তু আমি বলতে চাইছি। এমনও হতে পারে উনি চাইছেন যে কেউ ক্যাপচার করে বিষয়গুলো ছড়িয়ে দিক, সুতরাং ছড়িয়েছে। এবং ছড়ার পর যেটি হয়েছে যে সোশ্যাল মিডিয়ায় এটি নিয়ে প্রচণ্ড পরিমাণে 2 ভাগ হয়ে গেছে। কারণ মোস্তফা সরোয়ার ফারুকী যখন জয়েন করে উপদেষ্টা হিসেবে শপথ নিলেন, তারপর থেকেই তার নানান কার্যক্রম,
তিনি কতটুকু বিপ্লবী না, তার আগের চলচ্চিত্র, তার আগের কাজগুলো কতটা সিগনিফিকেন্ট, সেটি দেশকে কতটুকু ইয়ে করে, নানান রকম বিশ্লেষণ হয়েছে। ব্যক্তিগতভাবে আমি একটু ক্লিয়ার করি, ব্যক্তিগতভাবে আমি কিন্তু নিজেও মোস্তফা সরোয়ার ফারুকীর একাধিক চলচ্চিত্রের মানে চুলচেরা আমার মতো করে, মানে আমি তো অত মানে বিজ্ঞ কোনো চলচ্চিত্র সমালোচক নই, কিন্তু আমি রিভিউ দিয়েছি এবং কথা বলেছি তার ছবির ভালগারিজম নিয়ে, তার ছবির টেলিভিশনের যে ধর্মকে নিয়ে নানানভাবে যে সাবজেক্টের নিয়ে কথা উনি ছবি বানিয়েছেন সেগুলো নিয়ে আমি চুলচেরা বিশ্লেষণ করেছি। একইভাবে এই মানুষটির ছবি যখন শনিবারের বিকেল আওয়ামী লীগ আমলে যখন আটকে দেয়, তখন আমি একাধিকবার স্ট্যাটাস এবং পত্রিকায় লিখেছি যে কেন একটা ছবি আটকে দেওয়া হবে। আমার কথা হচ্ছে আমি কিন্তু খুব বেশি মানে পছন্দের তালিকার নির্মাতা কিন্তু উনি কখনো আমার ছিলেন না, কারণ এটা খুবই স্পষ্ট আবার লেখালেখিতে রয়েছে। ইনফ্যাক্ট আমাকে একসময় উনি ব্লকও করেছিলেন আমার জানা মতে, রাইট, আমাকে ব্লকও করেছিলেন ফেসবুকে। সো সেই জায়গা থেকে, সেই সম্পর্কের জায়গা থেকে আমার কথা হচ্ছে যে প্রফেশনাল সম্পর্কে আমি যখন কারো সম্পর্কে সমালোচনা করি সেটি আমার প্রফেশনাল সম্পর্কের দায়, কিন্তু একজন নির্মাতার ছবি আটকে যাবে এই জায়গায় আমি খুব বিবেকের দায় থেকে আমি সেটির অবস্থান নিয়েছি না। একটা ছবিকে আটকে দেওয়া যেতে পারে না, ছবিটি চলুকের পরে আলোচনা সমালোচনা হোক। তো সেই বেসিক সম্পর্কের জায়গা থেকে আমি যখন নিউ ইয়র্কে আসলাম তখন ছবি দেখলাম, আমি ফারুকী ভাই তখন নিউ ইয়র্কে, আমি তখন বললাম আপনার ছবি দেখেছি, আমরা মিট করলাম, একটা ইন্টারভিউ নিলাম 1 ঘন্টার, এবং সেই জায়গা থেকে আমি খুব দারুণভাবে আমি আমার জায়গা থেকে প্রোটেস্ট করলাম যে এই ছবি কেন আটকে দিল, এটা আমার সরকারের কাছে প্রশ্ন, এই ছবি তো আটকানোর মতো আমি কিছু পেলাম না। তো এটি একেবারেই এর পরবর্তীতে আমাদের সম্পর্ক শিথিল হলো, এবং শিথিল হলো কি কেমন যে আমরা পরস্পরের সাথে একটা যোগাযোগ তৈরি করার চেষ্টা করলাম এবং কথা হচ্ছিল। এর পরবর্তীতে তো জুলাই বিপ্লব এবং তার নাটকীয়ভাবে উপদেষ্টা হওয়া নিয়ে আমি একটা স্ট্যাটাসে দিয়েছিলাম যে তার নির্মাণ নিয়ে আমার অনেক রকম প্রশ্ন থাকতে পারে, মুগ্ধতাও থাকতে পারে, মুগ্ধতাও রয়েছে বেশ কিছু কাজ নিয়ে, অসাধারণ কিছু স্পার্টা কাজ বলি, ভাষা আন্দোলন নিয়ে একটি কাজ হয়েছে, দুর্দান্ত কাজ হয়েছে। সো মেধাবী এতে কোনো সন্দেহ নেই, কিন্তু উনি যে ক্ষমতাকে আলিঙ্গন করলে এই বিষয়টা আমার কাছে, আমি নিজের কাছে এখনো খুবই সারপ্রাইজ লাগে, কারণ উনি আমার কাছে মনে হয়েছে যে মোস্তফা সরোয়ার ফারুকী ক্ষমতার লোভ বলবো না, ক্ষমতার বাইরে থেকে কথা বলতে ভালোবাসেন, এরকম আমার পার্সোনা বা পারসেপশন আমার কাছে মনে হয়েছে সবসময়। যে উনি, ওনার যতই সমালোচনা করি, উনি মনে হয়েছে যে উনি সিস্টেমকে প্রশ্ন করার জন্য উনি চলচ্চিত্র বানান, বা একটু আউট অফ দ্য বর্ডার কিছু করার জন্য চলচ্চিত্র বানান। উনি আমাদের সংস্কৃতি উপদেষ্টা বর্তমানে রয়েছেন, এবং তার আগে নিয়োগ হয়েছে সৈয়দ জামিল আহমেদ, যিনি শিল্পকলা একাডেমির মহাপরিচালক হিসেবে ছিলেন। তিনি নাটকীয়ভাবে যখন পদত্যাগপত্র জমা দিলেন বা পদত্যাগের ঘোষণাটা দিলেন, তার পরবর্তীতে সংস্কৃতি উপদেষ্টা বেশ কিছু অনৈতিক প্রস্তাবের বিষয় তুলেছেন। এই অনৈতিক প্রস্তাবের বিষয়ে খোলাসা করেননি এখনো, কিন্তু উনি বলেছেন এই কথাগুলো সত্য না এবং কিছু কিছু কথা মিথ্যা, পুরোপুরি মিথ্যা। এখন দেখেন, দুইটা দারুণ মানে সাংস্কৃতিক জগতের জনপ্রিয়, অভিজ্ঞ এবং এমন একটা অবস্থানের দুইটা মানুষ যখন একে অপরকে চ্যালেঞ্জ করে, তখন যেটা হয়, তখন কিন্তু একে অপরকে প্রশ্নবিদ্ধ করে তোলার একটা ব্যাটেল গ্রাউন্ড তৈরি হয়, এবং ব্যাটেল গ্রাউন্ডে আমরা যে তৃতীয় পক্ষ অনেকে অনেক রকম সুবিধা নেওয়ার চেষ্টা মানে তর্কের সুবিধা, যে দেখছো সেই অমুক তমুক, মানে যে যারা ফারুকীকে পছন্দ করে না তারা আবার ঝাঁপায় পড়ছে, যারা জামিল আহমেদকে চাইতো না তারা আবার ঝাঁপায় পড়ছে, মানে একটা দারুণ মজাদার ওই রেসিপি খাবার মহোৎসব তৈরি হয়েছে। কিন্তু যাতে সমাজটা বা সাংস্কৃতিক জগৎটা তো এমনিতেই একটা টালমাটাল, মানে পাবলিক কনসার্ট বন্ধ হচ্ছিল, জেমস ভাইয়ের কনসার্ট হলো না, হাবিবের কনসার্ট বন্ধ হয়েছে, মেহজাবিন, অপু বিশ্বাস, পরিমণি থেকে শুরু করে তাদের যে ফিতা কাটার যে বিষয়টা, সেইগুলো নিয়ে অনেক রকম মব তৈরি হয়েছে। এগুলো কিন্তু অবশ্যই সংস্কৃতি মন্ত্রণালয়
শিল্পকলার আমাদের মুরব্বী সহ সকলের একটি দায়, সকলের একটি তাদের দায়িত্বগত ব্যর্থতা আমি বলবো। কারণ যে কোনোভাবে এটিকে একটা ব্যাখ্যা দেয়া বা এটির সলিউশন তৈরি করা খুব জরুরি। একজন সাধারণ নাগরিক হিসেবে আমি এটা বলতেই চাই। এখন এই সবের বাইরেও আমরা শুনলাম যে অভিযোগ, সৈয়দ জামিল আহমেদের অভিযোগ যে মোস্তফা সরোয়ার ফারুকী তার কাছ থেকে অনৈতিকভাবে টাকা চেয়েছে কোন রকম রসিদ ছাড়া এবং কোন রকম চিঠি ছাড়া, কিন্তু না দিলে দেখে নেবে এটা বলেছে, অনেক সহ্য করেছে এটা বলেছে। এটা খুবই বিরাট এবং বাজে এলিগেশন আমি বলবো, যে কারেন্ট মন্ত্রী থাকা অবস্থায় শিল্পকলা মহাপরিচালক যখন এই কথা বলে ফেলেন, এখন এই অবস্থায় দুর্নীতি হচ্ছে কি হচ্ছে না যেমন একটি প্রশ্ন তৈরি হচ্ছে, তেমনি সাংস্কৃতিক উপদেষ্টা বিস্তারিত ব্যাখ্যার জায়গা থেকে আমরা আসলে স্পষ্ট হব যে উনি আসলে কি বলেছিলেন বা কি প্রেক্ষিতে জামিল আহমেদের মতো বিজ্ঞ এবং সিনিয়র সিটিজেন তিনি বললেন যে আমাকে এইভাবে বলা হয়েছে, হুমকি দেওয়া হয়েছে। সুতরাং এই জায়গা থেকে শিল্পকলা একাডেমির পদত্যাগ করেছেন, আবার 4টি শর্তে আবার তিনি তার চেয়ারে ফিরে যাবেন বলেছেন। তার মানে তার ফিরে যাওয়ার একটা আকাঙ্ক্ষা রয়েছে সৈয়দ জামিল আহমেদ। তো বিষয়গুলো খুবই আমার কাছে মনে হচ্ছে যে ওই নিজেরা কায়জা একটা আছে না, কায়জা শব্দ, যে কায়জা নিজেরা কায়জা করে একটা পাবলিকলি একটা মোটিভ তৈরি করলো। তো অবশ্য সারা ওয়ার্ল্ডে এখন এসব কায়জা খেলা চলছে। আমরা যদি খুব অতি সম্প্রতি মানে এর মধ্যে গতকালকের যে ট্রাম্প এবং জেলেনস্কির যে পাবলিক প্রেস মিটে যে সব ঘটনা দেখলাম, এটাকে একটা জিও পলিটিক্যাল মোটিভে অনেকে অনেক রকম ব্যাখ্যা করছেন, কিন্তু এই ধরনের বিষয়গুলো হয়তো আমরা সামনে আরো অনেক কিছু দেখব। কারণ পাবলিকলি এখন এত দ্রুত ছড়ায়। ধরেন এই ঘটনার যদি আজ থেকে 30 বছর আগেও যদি হতো, যখন ফেসবুক বা সোশ্যাল মিডিয়া এত অ্যাক্টিভ ছিল না, তখন এই বিষয়গুলো মানে এত দূর আসতোই না। ওই তখনই কিছু কিছু মিডিয়া থেকে আস্তে আস্তে সেটা অন্যরকম পারসেপশন তৈরি করতো। সুতরাং কায়জামূলক ঘটনা এখন বোধহয় আমলাতান্ত্রিক জটিলতায় বা আমলা মন্ত্রী এই সব মানুষদের ভেতরে খুব বেশি হবে। তাই আজকে আবারও বলছি যে মোস্তফা সরোয়ার ফারুকী বা সৈয়দ জামিল আহমেদ তারা যার জায়গায় খুবই সুপ্রতিষ্ঠিত এবং তাদের জ্ঞান গরিমা যে উচ্চ মার্কের জ্ঞান গরিমা রাখেন, তারা এটি বারবার একাধিকবার প্রমাণ করেছেন বিভিন্ন আন্তর্জাতিক প্ল্যাটফর্মে এবং তাদের স্ব জায়গায়। সেই জায়গায় হয়তো কারো ক্ষেত্রে বিতর্কিত মনে হতে পারে, কারো ক্ষেত্রে সমালোচনার জায়গা তৈরি করতে পারে, কিন্তু তারা গুণী মানুষ, এটি কোনো প্রশ্ন নেই। এটি তারা জানাশোনা মানুষ, এটি প্রশ্ন নেই। শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা হয় মোস্তফা সরোয়ার ফারুকী, কিন্তু আমি খুবই বিনয়ের সাথে বলছি অনেক পিএইচডি হোল্ডার, অনেক বড় বড় শিক্ষিত মূর্খ আমি দেখেছি। এই জায়গা থেকে আমি আসলে শিক্ষাগত সার্টিফিকেটে আমি কাউকে মূল্যায়ন করতেও চাই না, কিন্তু তার বেশ কিছু ছবির সমালোচনা, তীব্র সমালোচক আমি নিজে। হয়তো সামনে কোনো মুভির হলে সেটিরও সমালোচনা আমি করব। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, মোস্তফা সরোয়ার ফারুকী যেদিন প্রথম দায়িত্ব নিলেন, ওই সময় আমি যেমন অবাক হয়েছি যে তিনি কেন এই দায়িত্বের জায়গাটিতে দায়িত্বের লোভ বা দায়িত্বের আকাঙ্ক্ষা, দায়িত্বের আবেদন তাকে টানবে। এটা আমার কাছে মনে হচ্ছে যে তাহলে কি সকলেই ক্ষমতার একটা সুবাস পেতে চায়, ক্ষমতার বিরিয়ানিটা সবাই খেতে চায়। ঠিক একইভাবে অবাক হয়েছি যে সৈয়দ জামিল আহমেদ স্যারের মতো মানুষ যখন সিস্টেমকে প্রশ্ন তুলে মোস্তফা সরোয়ার ফারুকী বা উপদেষ্টাকে ইঙ্গিত করে এই ধরনের কথা বলে, তখন সত্যি মেলানো যায় না। যদিও এটির ব্যাখ্যা এখনো সংস্কৃত উপদেষ্টা দেননি, সুতরাং দিলে আমরা খোলাসা হতে পারবো। তাই মনে হচ্ছে সত্যি কেন একজন সিস্টেমের বাইরে, সিস্টেমের বিরুদ্ধে বলা মানুষ এবং প্রথাগত সিনেমার বাইরে সিনেমা তৈরি করা মানুষ যখন ক্ষমতা আলিঙ্গন করেন, তখন হয়তো এই ধরনের প্রশ্ন, এই ধরনের আলোচনা, এই ধরনের সমালোচনা তাকে সইতেই হয়। তিনি অবশ্য স্ট্যাটাসে দিয়েছেন যে আমলাতান্ত্রিক টেবিল চেয়ার ভিন্ন আর নাট্যচর্চা ভিন্ন। সত্যিকার অর্থে সিনেমা বানানোটাও ভিন্ন এবং আমলাতান্ত্রিক টেবিল চেয়ার সামলানোটাও ভিন্ন। বিষয়টি অবশ্যই আমাদের জন্য শোভন, আমাদের জন্য ভালো লাগার বিষয় না। একজন সাধারণ নাগরিক হিসেবে আমরা আসলে কোনোভাবেই রাজনৈতিক বেনিফিশিয়ারি নই। আমরা ওই যে কথা তুলতে পারি, প্রশ্ন তুলতে পারি কোনো রাজনৈতিক নেতার বা রাজনৈতিক দলের জায়গায়, আর কোনো সিদ্ধান্তে সমর্থন দিতে পারি বা বিপক্ষে যেতে পারি। এই কথাগুলো আমাদের তখনই গুরুত্বের হয় যখন একজন নাগরিকের কথা আমলাতন্ত্র বা রাষ্ট্রযন্ত্রের টুলসগুলো গুরুত্বে নেয়। তো সেই গুরুত্ব
নিলেই তো একটা দেশ সভ্য হয়। তাই সভ্য হবার প্র্যাকটিসে আমরা আমাদের কথা বলার চেষ্টা করি যতটুকু বলতে পারি, যখন যে অবস্থায়। হয়তো রুদ্ধ করে দিলে আমরা হয়তো বলবো না, অন্য আকার ইঙ্গিতে বলবো। সুতরাং এই কথাগুলো, এই কাজগুলো, এই অবস্থানগুলো আমাদের শোবিজ কালচার বা সাংস্কৃতিক জগতে নতুন একটা তর্ক, নতুন একটা বাধা তৈরি করলো। এমনিতে অনেক রকম প্রশ্ন। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু ভিডিও ফুটেজটা দেখলেন, বর্তমান যে মানে মোস্তফা ফারুকীকে নিয়ে যে বক্তব্যটি দেখলেন, এই বিষয় নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এই উপদেশটা, এই সাংস্কৃতিক উপদেশটা মোস্তফা ফারুকীকে নিয়ে যদি আপনাদের মনের মাঝে কোনো প্রশ্ন থেকে থাকে, অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। আমরা পরবর্তী ভিডিওর মাধ্যমে সেই কমেন্টটি তুলে ধরার চেষ্টা করব। এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।